আমরা আগের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করেছি। এই ভিডিওটি তারই ধারাবাহিকতা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এটা সহজে ধরিয়ে দেওয়ার জন্য আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে? এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন, এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ অভ্যুত্থান করেছি, মূলত সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে? এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট, তার কাছে শপথ গ্রহণ করবেন? কেমন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে আমরা আগের ভিডিওতে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না? তিনি কিন্তু গণ অভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান সকল আইন যার অধীন, সকল সংবিধান সকল আইন যার অধীন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। এবং সেই জন্য আমরা বলছি যে তিনি ইতিমধ্যেই বৈধ, তার আসলে শপথ গ্রহণ করার কোনো দরকারই নেই। কিন্তু যদি আমরা এটাকে একটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে ঠিক আছে, আমরা একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করব। কিন্তু সেই অনুষ্ঠানটার কি হবে, কেন দরকার হবে, সেটাকে আমরা বলবো আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা মানে যা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যেই ছাত্র নেতৃত্ব এবং ছাত্র জনতা যে সিদ্ধান্ত নিয়েছি, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে হাজির করবার জন্য যে সকল অনুষ্ঠানের প্রয়োজন হয়, আলংকারিক দিকটা, এটা আমরা করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এবং সেটার জন্য আমরা বলছি তিনি যেটা করবেন সেটা হলো, আমরা চাইব এবং তিনিও রাজি হবেন আশা করি, যে তিনি ছাত্র নেতৃত্বের সঙ্গে প্রথমে সবার আগে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন, সেখানে শহীদ মিনার কিংবা রাজু ভাস্কর্য যেখানে হোক, সেখানে যেখান থেকে গণ অভ্যুত্থানের উত্থিত হয়েছে সেখানে তিনি যাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তা আমরা এই যেটা আমরা বলছি আপনাদেরকে, এটা আমরা ব্যর্থ হতে পারি। আমি এই জন্য বারবার বলছি যে এতে হতাশ হওয়ার কিছু না। হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা যতটুকু অর্জন হয়েছে ততটুকু অর্জন আমাদের খুশি থাকতে হবে। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াইটা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আপোষও করতে হবে, পিছু হটতে হবে, আবার সামনে আসতে হবে। তখন আমাদের ভিন্ন চিন্তা করতে হবে যে অসম্পূর্ণ থাকলো যেটা গণ অভ্যুত্থানে, এটা আমরা কী করে আদায় করবো আগামী দিনে, ভালো দেখবো আমরা সেটা। সেই বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাহলে আমরা কি বলেছি? আমরা বলছি আমাদের দরকার আনুষ্ঠানিকতা, ঠিক আছে? তো আর কিছু দরকার নেই। জনগণের সার্বভৌমত্ব প্রকাশিত, ফলে আমাদের কাজ হচ্ছে এই সার্বভৌমত্বের কি করা, সার্বভৌমত্বের একটা আনুষ্ঠানিকতাটা মাধ্যমে আমরা আমাদের বিজয়টা পালন করব। আজকের কিন্তু অনুষ্ঠান কিন্তু ওটা, এর বাইরে আমরা কোনো কিছু আমরা বরদাস্ত করব না। জনগণ যদি এই ব্যাপারে সচেতন থাকে, সবতি আমরা এটা অতি সহজে আমরা এটা করতে পারবো। এখন আমি এর আগে বলেছি এই স্বীকৃতির এই যে আনুষ্ঠানিকতা কোথায় পালিত হবে, ঠিক আছে? শহীদ মিনার আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস। এই শহীদ মিনারে এই প্রথম আমরা সকল প্রকার মতাদর্শ ডান বাম ভুলে গিয়ে আমরা কি হয়েছি, জনগণ হয়েছে কীভাবে, ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা জনগণ আমরা একত্রিত। জনগণ মানে কারা? যারা ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তিকে উৎখাত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এখানে দল নাই, মত নাই, আপনি কি ইসলামপন্থী, আপনি কি বিপ্লবী, আপনি কি ডান নাকি আপনি বাম, আপনি কোন দল করেন, এগুলো তুচ্ছ। এগুলো আমাদের কাছে, যদি এটা আমাদের মধ্যে থাকতো, আমরা এই আন্দোলনে মোটেও জয় লাভ করতে পারতাম না। এটা একটা জনগণের একটা ঐক্যবদ্ধ জয়। তো তাহলে আমাদেরকে শহীদ মিনার কিংবা রাজু ভাস্কর্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কোনো এলাকা,
হতে পারে, ছাত্র নেতৃত্বে যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে। সেখানে আমরা যাব এবং যাবার চেষ্টা করব, কারণ সেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এবং সেখানে তার অভিষেক সেখানে হবে। এটা গুরুত্বপূর্ণ। যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের বিজয়কে আমরা আরেক ধাপ আমরা অগ্রসর করে নিয়ে গেলাম। আমরা যেটা অর্জন করেছি এটাকে যেন আমরা হাতে রাখতে পারি শক্তভাবে, তার জন্য আমরা আরেকটা ধাপ আমরা অগ্রসর করে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এরপরে কী হবে সেই আনুষ্ঠানিকতার মধ্যে? সেই আনুষ্ঠানিকতার মধ্যে তিনি কী কী ঘোষণা দেবেন, ঠিক আছে, আরও তো আলোচনা হবে, আরও অনেকে হয়তো ইতিমধ্যে পরামর্শ দেবেন তাকে অবশ্যই। তো আমাদের দিক থেকে আমরা এই মুহূর্তে যেসব কথাগুলো ভাবছি সেটা আমি আপনাদেরকে একটুখানি বলি। ইতিমধ্যে আমি আমার ফেসবুক পেজেও লিখে দিয়েছি, তবুও আমি আপনাদেরকে মুখে বলছি। একটা হচ্ছে যে তিনি পরিষ্কার বলবেন যে জনগণের অভিপ্রায় ধারণ করে এমন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন অবধি বিদ্যমান ও চলমান আইন অনুযায়ী রাষ্ট্র ও প্রশাসন চলবে। মানে আমাদের এখন যে আইন কানুন আছে, এখন যেভাবে সরকার চলছে, যেভাবে প্রশাসন চলছে, সেভাবে প্রশাসন চলবে, ঠিক আছে না? কিন্তু আমরা এর আগে কী বলেছি? আমরা এর আগে বলেছি যে আমরা তো নতুন সংবিধান বানাবো, আমরা তো নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। তাহলে মূল কাজটা হচ্ছে যে নতুন গঠনতন্ত্র প্রণয়ন অবধি, মানে একটা সময় লাগবে, এই সময়টাকে বলে অন্তর্বর্তীকালীন সময়। কেমন অন্তর্বর্তীকালীন বলতে কিন্তু এটা বোঝায় মানে পুরনো সংবিধান, পুরনো ফ্যাসিস্ট সংবিধান বাতিল, এখন নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য জনগণ উদ্যোগ নিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়টাতে আমরা কি করে থাকব? সকল প্রশাসন বলি, আমলা বলি, পুলিশ বলি, সেনাবাহিনী বলি, সকলে চলবে বিদ্যমান যে আইন আছে। কিন্তু বিদ্যমান আইন তো ফ্যাসিস্ট, আমি এটাকে বলেছি গঠনতন্ত্র। তো এটাকে আমরা কী করে নাকচ করব? এটাকে আমরা কী করে সামাল দেব? এই সামাল দেওয়ার কিন্তু পদ্ধতি খুব সহজ, খুবই সহজ। সেটা হলো তিনি বলবেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সনদের দ্বারা স্বীকৃত নাগরিক ও মানবিক অধিকারের সঙ্গে বিদ্যমান সংবিধানের কোনো বিরোধে থাকলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন অবধি তা বাতিল বলে গণ্য হবে। আমি আবারও পড়ি, খুব গুরুত্বপূর্ণ। যত আন্তর্জাতিক সনদের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে বিভিন্ন রকম আমাদের অধিকার, জনগণের অধিকার রক্ষা করার জন্য আন্তর্জাতিক যে সকল সনদ পাশ হয়ে আছে, স্বীকার করছে আন্তর্জাতিক মহল, এটা বাংলাদেশের জনগণের এই অধিকার থাকা দরকার। কেমন তার সঙ্গে যদি বিদ্যমান সংবিধান কোথাও সাংঘর্ষিক হয়, তাদের মধ্যে যদি কোনো বিরোধ উপস্থিত হয়, তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আমি বেঁচে গেলাম। তাহলে আমরা একদিকে কি বলছি? আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাবার জন্য যে শৃঙ্খলা দরকার, যে নিয়ন্ত্রণ দরকার, যে কর্তৃত্ব দরকার, এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আজকে তার ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা কায়েম করে ফেলতেছি। কিন্তু আমরা বলছি আদালত বলি বা যে কোনো জায়গায় বিদ্যমান আন্তর্জাতিক যে সকল মানবাধিকার ইতিমধ্যেই স্বীকৃত, মানে বাংলাদেশের জনগণ বিশ্ব ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই ঘোষণার দ্বারা। বাংলাদেশের বিশ্ব জনগণের সঙ্গে এটার দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। এর কি সুবিধা? সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে থাকবে, সারা পৃথিবীর যারা মানবাধিকারে বিশ্বাসী তারা আমাদের পক্ষে চলে আসবে। তারা বলছে আরে এরা তো একটা বিরাট অভ্যুত্থান করে ফেলছে, এবং শুধু তাই না, তারা একটা বিশ্ব ইতিহাস সৃষ্টি করছে। ফলে এই কথার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা বিশ্ব ইতিহাসে কিন্তু আমরা একটা সবলে আমরা প্রবেশ করব। তাহলে এটি হলো একটা প্রথম তার ঘোষণা। এটাকে আপনি কী ভাষায় বলবেন সেটা পরের কথা, আমি শুধুমাত্র আপনাদেরকে আস্তে আস্তে ব্যাপারটা বুঝিয়ে বলছি যে যাতে আপনারা পরস্পরের মধ্যে আলোচনা করবেন। প্লিজ আমার ভিডিওটা পাওয়ার পরে নিজেরা আলোচনা করবেন, সকলকে শোনাবেন এবং পরিষ্কার থাকবেন যে আমরা এখানে মধ্যে কী বলছি। 2 নম্বরটা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে, কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর উপর মারাত্মক অবিচার করা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর। এবং আমরা অত্যন্ত খুশি যে খালেদা জিয়া মুক্ত হয়েছে। আমরা অত্যন্ত খুশি যে গুমঘর থেকে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু কিছু আমাদের অত্যন্ত প্রিয়জন, তাদেরকে মুক্ত করা হয়েছে। কিন্তু আমরা সকলকে খুঁজছি, আমরা সকলকে ঘুরে বেড়াচ্ছি। আমরা আশা করব
যে তারা এখনো পর্যন্ত জীবিত আছেন আমরা সকলকে খুঁজে পাব। কিন্তু আমরা পরিষ্কার একটা কথা বলবো যে বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে না। এটা গুরুত্বপূর্ণ, এটা লড়াইয়ের জায়গা। নতুন সরকার গঠনের নির্বাচন এই এখন যে সংবিধান আছে তার অধীনে হবে না, এটা ফ্যাসিস্ট সংবিধান, এটা হবে না। কিন্তু নির্বাচন দ্রুত দিতে হবে, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো এটা চাইছেন যত দ্রুত সম্ভব। ফলে ডক্টর ইউনূস পরিষ্কার করে বলবেন যে আমরা দ্রুত নির্বাচন দেব, কারণ এটা তারা চাইছে। তাদের বিভিন্ন সভায় আমরা দেখছি নির্বাচন কথা বলছে। আচ্ছা, তাহলে এই নির্বাচনটা কিসের অধীনে হবে? সেটা হবে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র সদস্য নির্বাচনের সভা। তার আগামী নির্বাচনটা কিসের নির্বাচন? সরকার গঠনের জন্য না, নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য যে সভা, সেই সভার নির্বাচন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্রধান যে কর্তব্য, সবচেয়ে প্রধান যে কাজ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা ডাকা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। কথাটা খেয়াল করবেন, নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা ডাকা, তার জন্য নির্বাচন দেওয়া এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা মধ্য দিয়ে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা এবং জনগণের কাছে গিয়ে যদি জনগণ প্রয়োজন মনে করে তার জন্য রেফারেন্ডাম দেওয়া এবং জনগণকে অবহিত করা। এবং এটা কি করে করব? এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তার পুরো পরিকল্পনা, পুরো ছক আপনাদের আস্থা থাকা উচিত যে বর্তমান নেতৃত্বের কাছে, তাদের কাছে আছে। সময় মতো আপনারা নিশ্চয়ই পাবেন। কিন্তু যদি আমরা এই পর্বটা অতিক্রম করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আবারও নতুন করে আন্দোলন সংগ্রামটা আমাদের গড়ে তুলতে হবে। তার জন্য আমাদেরকে সকলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে যে তথাকথিত সংবিধান, সেই সংবিধান কিন্তু বাংলাদেশের জনগণকে নতুন গঠনতন্ত্র প্রণয়নের অধিকার দেওয়া হয়নি। যারা পাকিস্তানের সংবিধান লেখার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদেরকে জোর করে ধরে নিয়ে এসে দাবি করা হয়েছে তারাই নাকি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে। ফলে এটা একটা আদিপাপ বলে, মানে বাংলাদেশের সকল সমস্যার গোড়াই জায়গাতে। ফলে স্বভাবতই যারা এই বর্তমান সংবিধানের প্রতি তাদের যে অতিরিক্ত আবেগ, এই সব আবেগ আমাদের বাদ দিতে হবে। জনগণের সার্বভৌম ক্ষমতা আগে, জনগণের সার্বভৌম ক্ষমতাই গঠনতন্ত্র প্রণয়নের অধিকার রাখে। ফলে সেই দিক থেকে আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে আগামী নির্বাচনটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য যেসব সদস্যদের আমরা নির্বাচন করতে চাই তাদের নির্বাচন। ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রস্তুত হতে হবে যে আগামী নির্বাচনটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? সরকার চালানোর জন্য না, গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য যারা যোগ্য ব্যক্তি, তাদের দলের মধ্যে যারা যারা যোগ্য ব্যক্তি তাদেরকে তারা নির্বাচিত করবে এবং নির্বাচন যত দ্রুত সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব, অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর, এই গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো বাংলাদেশের প্রতিবেশী এবং সকল বন্ধু দেশকে আমাদেরকে একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার দিতে হবে পরিষ্কার ভাষায়, খুব পরিষ্কার ভাষায়। সেটা কি? সেটা হলো তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের কোনো বার্তা হবে না। আমাদের সঙ্গে তাদের যে বন্ধুত্ব আছে, বিশেষত তাদের যদি কোনো নিরাপত্তা সংক্রান্ত উদ্বিগ্নতা, উৎকণ্ঠা থাকে, এই ব্যাপারে অবশ্যই তাদের উৎকণ্ঠাকে আমরা মর্যাদা দেব, অবশ্যই তাদের উদ্বিগ্নতাকে আমরা মর্যাদা দেব এবং তার প্রতি যথাযথ যা কিছু দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা করবে। কারণ এটা যদি আমরা না বলি, তারা কিন্তু এই নিরাপত্তার কথা বলে কিন্তু এই সরকার কিন্তু ফেলে দেবে। তাদের যে ষড়যন্ত্রকারী আছে বাংলাদেশের মধ্যে, তাদের যেসব শক্তি আছে বাংলাদেশের মধ্যে, তারা কিন্তু প্রতি বিপ্লব ঘটিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু তারা বেশি দিন কিন্তু থাকতে দেবে না। তাহলে এর মাধ্যমে আমরা কী করবো? প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা আমরা সুদৃঢ় করব। ফলে আজকে ভারতের জনগণের সঙ্গে, গণতান্ত্রিক জনগণের সঙ্গে, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণের তাদের যে অধিকার, তাদের যে একটা
সার্বভৌম অধিকার, তাদের রাষ্ট্রকে নিজের মতন করে গড়ে তুলবার এই অধিকার যারা এখানে মানেন, তারা নিজের দেশে যারা গণতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে হবে। কারণ তাদের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আমরা এই নতুন সরকারকে আমরা কিন্তু টিকাতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। আর যেটা নিশ্চিত করে বলতে হবে, যদি আমরা এটা করতে পারি, ধরুন আমরা সত্যি সত্যি এই কাজটা করে ফেলতে পারতাম, আমি নিশ্চিত করে বলতে পারি যে আজকে ভারতের জনগণকে, মায়ানমারকে, আজকে পাকিস্তান, যে শ্রীলঙ্কা, আমরা নিশ্চিত আপনি থাকতে পারেন যদি আমরা এটা পারি করতে, তাহলে এই উপমহাদেশকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নেতৃত্বস্থানীয় ভূমিকা নেবে। এটা আমাদের সকলের জন্য এটা অত্যন্ত মঙ্গল হবে। বাংলাদেশ হবে সকলের জন্য একটা আদর্শ মডেল, শুধু রাজনৈতিক অর্থে না, ইকোনমিক মডেল আকারে আমরা বাংলাদেশকে দেখাবো যে কী করে এই এলাকাতে আমরা সত্যিকার অর্থে একটা অর্থনৈতিক রূপান্তর আমরা ঘটাতে পারি এবং সকলেরই আমরা সমৃদ্ধি আমরা ঘটাতে পারি। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবাংলার বাঙালি, তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বন্ধন, তাদের সঙ্গে আমাদের অন্যান্য বন্ধন অত্যন্ত দৃঢ়, এবং এই দৃঢ় সম্পর্কগুলো আমাদের অন্যান্য যে কোনো দেশগুলো, মণিপুর বলেন কি, আপনি ত্রিপুরা বলেন কি, আমাদের এই বিভিন্ন আমরা যেটাকে বলি রাজ্য, বিভিন্ন রাজ্যগুলো যেটা আছে আমাদের এই যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, সকল জনগণের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক, আমাদের অর্থনৈতিক সম্পর্ক, আমাদের ভালোবাসার সম্পর্কটা শক্তিশালী করলেই কিন্তু আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। বাংলাদেশে এসে কোনো সন্ত্রাসী, বাংলাদেশে এসে কোনো শক্তি এসে আমাদের কোনো প্রতিবেশী দেশে, মায়ানমার হোক কি ভারত হোক, সেখানে কোনো প্রকার তারা কর্মকাণ্ড চালাবেন, এটা কিন্তু আমরা হতে দেব না। ফলে এটা কিন্তু পরিষ্কার আমাদেরকে এই কথাটা বলতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে যে লুটপাট, উচ্ছৃঙ্খলতা, সহিংসতা, এটা কঠোরভাবে দমন করা হবে, কঠোরভাবে দমন করা। এবং এটা দায়িত্বটা ছাত্র নেতৃত্ব সঙ্গে জনতা এটা সঙ্গে নেবেন। আমাদের ইতিমধ্যে বহু সংখ্যালঘুর বাড়িঘর উপর হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, আমরা বুঝি কারা এই গাছগুলো করছে, কিন্তু অবিলম্বে আমরা আমাদের সমস্ত নাগরিকদের এবং সে নাগরিকদের মধ্যে যারা বিরোধী আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী যারা রয়েছেন এবং আওয়ামী লীগেরও যারা সমর্থক ছিলেন আগে, তাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে আজকে ছাত্র জনতার সৈনিকের যে সরকার। এই সরকারটা হবে মূলত, যদি আমরা এটা করতে পারি, এটা হবে ছাত্র জনতা সৈনিকের মৈত্রীর উপর ভিত্তি করে গড়ে ওঠার সরকার। এটা কিন্তু সেনা সমর্থিত সরকার হবে না। যদি আমরা এই ডক্টর ইউনূসকে যদি আমরা আজকে শহীদ মিনারে না গিয়ে যদি আমরা তাকে নিয়ে যাই বঙ্গভবনে আগে, ওটা হবে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সৈনিক ভাইরা, আমি আপনাদের কাছে করজোড়ে একটা কথা বলছি, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের অবদান অসাধারণ। ফলে আসুন আজকে জনতা, ছাত্র, সৈনিকের যে মৈত্রী, যে মৈত্রীর ভিত্তিতে আমরা জগৎ জয় করতে পারবো, যে মৈত্রীর ভিত্তিতে আমরা সারা দুনিয়াকে দেখাতে পারবো যে বাংলাদেশের জনগণ কী জিনিস, তারা কিসের তৈরি, তারা কোন আগুনে তারা তৈরি, এটা প্রমাণ করবার দিন কিন্তু আজকে, এটা প্রমাণ করবার দিন আজকে। এটা একটা দুর্দান্ত দিন, এটা অভূতপূর্ব একটা সময়, অভূতপূর্ব একটা ক্রান্তিকাল। আজকে আমরা কি করব, ছাত্র জনতা সৈনিকের বৈপ্লবিক মিত্রের ভিত্তিতে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে গঠিত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার অভিষেক, এবং তার অভিষেকের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য যারা সদস্য আছেন তাদের সকলকে আমরা বরণ করে নেব। আজকের দিনটি সবার জন্য শুভ হোক, আমরা যেন প্রত্যেকে এই জয়ে জয়ী হতে পারি। এবং মূলত যেই কথাটা খালি খেয়াল করে মাথার মধ্যে রাখবেন, ডক্টর ইউনূস প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমতা নেবেন, শপথ গ্রহণ করাবেন না। ক্ষমতা হস্তান্তরটা হবে প্রেসিডেন্টের কাছ থেকে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস কারো কাছ থেকে, জনগণ বিদ্যমান ফ্যাসিস্ট প্রেসিডেন্টের কাছ থেকে দ্বারা বৈধ হবে না। তিনি বৈধ, অভ্যুত্থান তাকে বৈধ প্রধান হিসেবে সামনে নিয়ে এসেছে। তার বৈধতা জনগণ, তার বৈধতা আমি, তার বৈধতা আপনি, তার বৈধতা আমাদের মাঠে এখনো সতর্ক
ভাবে যারা হাজির আছেন, তার বৈধতা বাংলাদেশের সৈনিক, তার বৈধতা বাংলাদেশের শ্রমিক, তার বৈধতা বাংলাদেশের কৃষক, আমরা সকলে নাগরিক। আসুন আজকের দিনটিকে আমরা সফল করে দিলে সকলকে ধন্যবাদ।